আর্মিতে বিশৃঙ্খলার স্ফোরণ। যুগোস্লাভিয়া থেকে ফিরে যথারীতি আর্মি লগ এরিয়ায় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই সময় আর্মি হেডকোয়ার্টারে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োজিত তৎকালীন কর্নেল হুসেইন মোহাম্মদ এরশাদকে সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানো হয়। উক্ত পদ শূন্য হলে সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাডজুটেন্ট জেনারেলেরও কাজ করতে বলেন। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে কাজ করার সময় আর্মি শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় দেখে অত্যন্ত বিচলিত হই এবং আর্মিতে ঐক্যের মারাত্মক অভাব অনুভব করি। অধিনায়কগণ আর্মি শৃঙ্খলা এবং অন্যান্য আইনকানুনের প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছেন না বলে আমার মনে হয়নি। মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব তো ছিলই, সর্বোপরি মুক্তিযোদ্ধাগণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কোন্দল, দলাদলি ও পারস্পরিক রেষারেষিতে লিপ্ত ছিলেন। আমার মনে হয়েছিল সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য দক্ষ অধিনায়কত্ব, কঠোর নিয়মকানুন ও শৃঙ্খলা প্রয়োগ করা দরকার। সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ অভ্যন্তরীণ এসব বিভেদ এবং অনৈক্য দূর করতে সক্ষম হননি। তার উপর তিনি কিছু সিনিয়র অফিসারের পুরোপুরি সহযোগিতা এবং সমর্থন পাননি। মুক্তিযোদ্ধা সিনিয়র অফিসারদের রেষারেষি ছাড়াও পাকিস্তান ফেরত অফিসাররা, বিশেষ করে যারা সিনিয়র ছিলেন, তারাও সুযোগ বুঝে এই বিরোধকে উস্কে দিতেন। তাছাড়া ক্ষমতাসীন এবং বিরোধী দলের কোনো রাজনীতিবিদ সামরিক বাহিনীর সদস্যদের এসব দলাদলিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহিত করেন। প্রসঙ্গক্রমে বলতে হয়, আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করেন দলাদলিতে উৎসাহিত করে তারা সামরিক অফিসারদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে সক্ষম হবেন এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবেন। বিরোধীরাও মনে করেন তারা এসব উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যাবেন সামরিক বাহিনীর সহায়তায়। কিন্তু তারা বুঝে উঠতে পারেন না যে এটা সামরিক বাহিনী তথা দেশের জন্য কত ক্ষতিকর। এটা এমনকি দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। উদাহরণস্বরূপ 1996 সালের 20 মের কথাই বলা যায়। তৎকালীন সেনাপ্রধান সহ আরও কয়েকজন সিনিয়র অফিসার আর্মির নিয়মকানুন উপেক্ষা করে নিজেদের ব্যক্তিগত স্বার্থে তথা নিজেদের অবস্থান, প্রমোশন, পোস্টিং এবং অন্যান্য সুবিধা আদায়ের উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখার প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ওইসব অফিসারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে দলাদলি, কোন্দল ইত্যাদি অপেশাদার কাজে উৎসাহিত করে। মূলত সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সে সময় এমন ধারণার সৃষ্টি হয় যে নিজের অবস্থান, প্রমোশন, পোস্টিং ইত্যাদি সুযোগ সুবিধার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের সুনজরে থাকা প্রয়োজন। এই অপেশাদার এবং অনৈতিক প্রতিযোগিতার ফলে 1996 সালের 20 মে সেনাবাহিনী নিজেদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের দ্বারপ্রান্তে পৌঁছে, যা দেশে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারত। অভ্যুত্থানের আলামত। মনে পড়ে 1975 সালের প্রথম দিকের কোন এক সন্ধ্যায় আমি ও জেনারেল জিয়া স্কোয়াশ খেলে এসে জিয়ার বাসার সামনে লনে বসে গল্প করছিলাম। আগেই বলেছি, আমার ও জেনারেল জিয়ার বাসা সামনাসামনি। কথাবার্তা শেষে আমি বাসায় রওনা দিচ্ছিলাম। বাইরের গেটে এসে দেখি মেজর ফারুক একা দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে এসে কী করছে জানতে চাইলে সে জানায় উপসেনাপ্রধান জেনারেল জিয়ার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আমি আর কোনো কথা না বলে নিজের বাড়িতে চলে গেলাম। ফারুক তখন আমার সরাসরি অধীনে ছিল না, তা থাকলে তাকে হয়তো আমার আরও অনেক বিস্তারিত প্রশ্নের জবাব দিতে হতো। পরদিন আমি অফিসে জেনারেল জিয়ার কাছে বিষয়টি তুলি। তিনি আমাকে বলেন, হ্যাঁ, ফারুক এসেছিল। সে সঙ্গে এও জানান যে তিনি তার ব্যক্তিগত সহকারী অফিসারদের বলে দিয়েছেন এভাবে জুনিয়র অফিসারদের তার বাড়িতে আসা নিরুৎসাহিত করতে। জেনারেল জিয়ার সঙ্গে তার ওই সাক্ষাতের বিষয়টি ম্যাসকারেনহাসের লিগেসি অফ ব্লাড বইয়ের 54 পৃষ্ঠায় ফারুক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনাও বলতে হয়। 1975 সালে খুব সম্ভব জুলাই মাসের প্রথম দিকে একদিন আমি বাস্কেটবল খেলা শেষ করে বিকেলবেলায় শহীদ মইনুল রোডে অবস্থিত আমার বাসায় ঢুকছিলাম। বাসার গেটে মেজর রশিদ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। আলাপের শুরুতেই সে সেনাবাহিনী, রাজনীতি, বাকশাল ইত্যাদি সম্পর্কে উত্তেজিত হয়ে কথা বলতে লাগল। আমি তাকে তার ব্রিগেড অধিনায়ক কর্নেল শাফাত জামিলকে সব জানাতে বলি। আর্মি আইন অনুসারে যদি কোনো বিষয়ে সামরিক বাহিনীর কোনো ব্যক্তির ক্ষোভ কিংবা অভিযোগ থাকে তবে তা তার নিজ অধিনায়কের দৃষ্টিগোচরে আনার কথা। রশিদ 46 ব্রিগেডের 2য় ফিল্ড আর্টিলারির সদস্য ছিল। শাফাত জামিলের আগে আমি ব্রিগেডের অধিনায়ক ছিলাম। আমি তৎক্ষণাৎ অনুধাবন করি রশিদ হয়তো ভেবেছে সম্প্রতি আমাকে ঢাকা ব্রিগেড থেকে বদলি করায় আমি হয়তো সরকারের উপর মনক্ষুণ্ণ, তাই সে তৎকালীন সরকারের বিরুদ্ধে আমাকে উত্তেজিত করতে সক্ষম হবে এবং আমি তার রাজনৈতিক অভিমতকে সমর্থন করব। কিন্তু সে ভুল লোকটিকে বেছে নিয়েছিল। তবে ঘুণাক্ষরেও এটা বুঝতে পারেনি যে সে বা তারা জঘন্য কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ব্যক্তিগত জীবনে দুর্ঘটনা। এর কয়েকদিন পরই জুলাই মাসের মাঝামাঝি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রিগেড বাস্কেটবল টিমের সঙ্গে খেলছিলাম। খেলার মাঝে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই
এবং চামড়া ছিঁড়ে পায়ের অ্যাঙ্কেলের হাড় বের হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। সঙ্গে সঙ্গে আমাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর রাত 2টোর দিকে সার্জন কর্নেল আলী আমার পায়ে অস্ত্রোপচার করেন। পরের দিন সেনাপ্রধান এবং উপসেনাপ্রধান সহ অনেক সামরিক ও বেসামরিক অফিসার, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন আমাকে দেখতে আসেন। এদিকে আমার স্ত্রী সন্তান সম্ভবা 31 আগস্ট 1975 সালে আমার প্রথম সন্তান পিঙ্কি জন্মগ্রহণ করে। প্লাস্টার খোলার পর দেখা যায় পায়ে ইনফেকশন আছে এবং ক্ষতের কারণে উরু থেকে চামড়া গ্রাফটিং করে জোড়া দিতে হবে। এর মধ্যে মেজর জেনারেল জিয়া আরও কয়েকদিন আমাকে দেখতে হাসপাতালে আসেন। রাষ্ট্রপতি শেখ মুজিবও টেলিফোন করে আমার স্ত্রীর কাছ থেকে আমার খোঁজখবর নেন। প্রায় 3 সপ্তাহ হাসপাতালে থাকার পর 12ই আগস্ট নিজ বাড়িতে ফিরে আসি, কিন্তু শরীর তখন অত্যন্ত দুর্বল। হাসপাতাল থেকে লোক বাড়িতে এসে পায়ে ঔষধ ও ব্যান্ডেজের বদল করত। স্বভাবতই অফিসে যাওয়া সম্ভব ছিল না। সে কারণে ওই সময় সেনাবাহিনীর ভেতরকার খবর বা বিশৃঙ্খলা সম্পর্কে অনুধাবন করা সম্ভব হয়নি। 15 আগস্ট ভোরে আমার বাড়ির আর্মির টেলিফোনটি বেজে ওঠে। আমি তখনও বিছানায়। আমার স্ত্রী টেলিফোন ওঠান এবং আমাকে জানান যে মেজর জেনারেল জিয়া আমার সঙ্গে কথা বলতে চান। আমি টেলিফোন ধরা মাত্রই জিয়ার কণ্ঠ শুনি। টেলিফোনের ওই প্রান্ত থেকে জিয়া বললেন, তুমি কিছু শুনেছ? আমাকে জবাব দেওয়ার অবকাশ না দিয়ে তিনি ইংরেজিতে বললেন, প্রেসিডেন্ট শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড। আমি হঠাৎ এতই হতবাক হয়ে যাই যে তাকে জিজ্ঞেস করি তিনি কিভাবে এই খবর জানেন। উত্তরে তিনি জানান, সেনাপ্রধান শফিউল্লাহ তাকে এইমাত্র ফোনে জানিয়েছেন এবং সে সঙ্গে আমাকে তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে যেতে বলেছেন। আমার পায়ে তখনও ব্যান্ডেজ, চলাফেরা অসুবিধা এবং শরীরও দুর্বল। তবু আমি বিছানা থেকে উঠে আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রায় 4 সপ্তাহ পর আমি সামরিক পোশাক পরলাম। আমি এবং মেজর জেনারেল জিয়া সেনানিবাসের শহীদ মইনুল হোসেন রোডে মুখোমুখি বাড়িতে থাকতাম। তিনি 6 নং বাড়িতে এবং আমি 7 নং বাড়িতে থাকতাম। আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখি আওয়ামী লীগের তৎকালীন সাংসদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রব এবং তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোতাহার উদ্দিন গাড়িতে করে আমার বাড়িতে উপস্থিত। আমি কিছু বলার পূর্বেই তারা দুজন আমাকে অনুরোধ করেন আমি যেন তাদের সঙ্গে বাড়ি সংলগ্ন পুরনো ডিওএইচএস এ জেনারেল ওসমানীর বাড়িতে যাই। আমি তাদেরকে বলি আমাকে আর্মি হেডকোয়ার্টারে যেতে হবে। সঙ্গে সঙ্গে জেনারেল ওসমানীর বাড়িতে আমার যাওয়ার দরকার কেন তাও জানতে চাই। তারা বললেন, জেনারেল ওসমানীকে এই পরিস্থিতিতে খন্দকার মোশতাকের সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখার জন্য তাদের সঙ্গে আমাকেও নিয়ে যেতে চান। আমি উত্তরে তাদের জানাই যে জেনারেল ওসমানীকে খন্দকার মোশতাকের সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখা হয়তো সম্ভব হবে না, কেননা আমি যতটুকু জানি স্বাধীনতা যুদ্ধের পর জেনারেল ওসমানী প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু এই দপ্তর প্রধানমন্ত্রী নিজের হাতে রাখেন। এছাড়া বাকশাল গঠন করার পরে তিনি মন্ত্রিসভা এবং সংসদীয় পদ থেকে ইস্তফা দেন। তাই আমার ধারণা খন্দকার মোশতাক সরকার তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তিনি তা গ্রহণ করতে রাজি হবেন। আমার এই মতামত শোনার পর জেনারেল রব ও মোতাহার উদ্দিন চলে যান। আমি আর্মি হেডকোয়ার্টারের পথে যেতে থাকি। পথেই আমার সঙ্গে 46 ব্রিগেডের অধিনায়ক কর্নেল শাফাত জামিলের দেখা। তাকে দেখে প্রথমে আমি জিজ্ঞাসা করি মুজিব হত্যায় জড়িত অফিসার এবং সৈনিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছেন। উত্তরে তিনি আমাকে জানান তাদের কয়েকজন ঘটনার পর সকালে তার বাড়িতে দেখা করেছে। এ কথা শুনে আমি অনেক অবাক হই। তিনি আমাকে আরও বলেন, এখন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিতে পারে। আমি বুঝতে পারলাম তিনি তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না, যদিও আমি বলেছি এটাই তার ব্রিগেডের কাজ এবং তার বিরুদ্ধেও বিদ্রোহের সামিল। যা হোক, এরপর আমি আর্মি হেডকোয়ার্টারে চলে যাই।